তিনি ৯টা মামলার আসামি, হত্যা মামলার আসামি। তিনি ইন্টারপোলের রেড জারিকৃত একজন আসামি। এত কিছুর পরেও এই আনোয়ার আজিমকে কেন ৩ বার এমপি বানাতে হবে? আবুল কালাম আজাদ ভাই, এটুক জানতাম যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এমপি নমিনেশন দেওয়ার আগে কিছুটা তিনি স্টাডি করেন তার গোয়েন্দা সংস্থা দিয়ে। কিন্তু আমার কাছে ভুল প্রমাণিত হলো। তো মামলার আসামিকে বাংলাদেশের আদালত না, তাও বাহির আদালত তার রেড অ্যালার্ট জারি করা। সেই মানুষটিকে আপনি এমপি নমিনেশন দিতে হলো ৩ বার। সমালোচনা যদি না করি, আল্লাহ স্বয়ং নিজে একেবারে সবকিছু পরকালের জন্য কিন্তু রেখে দেয় না। আবুল কালাম আজাদ ভাই, আমার সেজন্য ২-৪টি কথা আমাদের বলতে হয়। যদি আজকে না বলি তাহলে অপরাধীরা এভাবেই পার পেয়ে যাবে। অ অসভ্য লোকগুলো এভাবেই পার পেয়ে যাবে। কিছুটা বলতে হবে তাদের। যেহেতু আল্লাহ স্বয়ং পরকালের জন্য সবকিছু কিন্তু রেখে দেয় না। নিশ্চয়ই এটার বিষয়ে হাদিস কি আছে আমার হাবিবি ভাই এটার বিস্তারিত ব্যাখ্যা দিবেন। কিছু আল্লাহ এই দুনিয়াতে তাকে দেখিয়ে নেয়, ফল ভোগ করিয়ে নেয়। এটা উদাহরণ দেওয়ার জন্য আসলে। তো যাই হোক, আ আ আ আপনার বাংলাদেশী বিচার না। কারণ তিনি স্বর্ণ চোরাচালানি, তিনি চরমপন্থী নেতা, তিনি হত্যাকারীর তিনি প্রচুর হত্যাকারী। প্রচুর হত্যা করেছে। যেহেতু চরমপন্থী নেতা, আপনি জানেন যে ঝিনাইদহ এলাকা আসলে একটা চরমপন্থীদের অভয়ারণ্য ছিল একসময়। সেটার ধারাবাহিকতা এখনো আছে। তিনি ৯টা মামলার আসামি, হত্যা মামলার আসামি। তিনি ইন্টারপোলের রেড জারিকৃত একজন আসামি। আমার প্রশ্ন আবারও সেদিকে ফিরে যাচ্ছি, তাসলিমা তাজা কথাই বলতে হয়। এগুলো আলোচনা করতে হবে। আবুল কালাম আজাদ ভাই, আপনি যেভাবে একেবারে বলছেন যে বলা যাবে না একটা মানুষ মৃত্যুর পরে, কোথাও লেখা নাই। কোথাও লেখা নাই, তাহলে কি হবে জানেন? ওই যে মানুষ যে ভালো মন্দ, মন্দ কাজ করলে তাকে মানুষ ছি করে থুতু মারে, এই সংস্কৃতি চালু হবে না। জীবিত থাকতে তাকে এটা বোঝা উচিত। কারণ এত কিছুর পরেও এই আনোয়ার আজিমকে কেন ৩ বার এমপি বানাতে হবে? আবুল কালাম আজাদ ভাই, এই এলাকাতে কি ঝিনাইদহতে আর একজন ভালো মানুষ ছিলেন না? একজন ত্যাগী মানুষ ছিলেন না? একজন দেশপ্রেমিক ছিল না এই আওয়ামী লীগের মধ্যে? দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আমি এটুক জানতাম যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এমপি নমিনেশন দেওয়ার আগে কিছুটা তিনি স্টাডি করেন তার গোয়েন্দা সংস্থা দিয়ে। কিন্তু আমার কাছে ভুল প্রমাণিত হলো। যে মানুষটি এতগুলো মামলার আসামি, তার ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি, তিনি একজন মাদক কারবারি, তিনি স্বর্ণ চোরাচালানি, হত্যা মামলার আসামি। ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২৪ সাল ৩ বারে তিনি এমপি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি যে বিশ্বাস ছিল সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। এইরকম একটা চোরা কারবারিকে, এইরকম একটা হত্যা মামলার আসামিকে বাংলাদেশের আদালত না, তাও বাহির আদালত তার রেড অ্যালার্ট জারি করা। সেই মানুষটিকে আপনি এমপি নমিনেশন দিতে হলো ৩ বার পর। এটা দুঃখজনক। এটা দুঃখজনক। আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠনে ভালো লোক খুঁজে পায় না। এটা নিঃসন্দেহে একটা দুঃখজনক বিষয় আমাদের জন্য, রাজনীতিবিদদের জন্য। এবার আসেন, আমার আ আবুল কালাম আজাদ ভাই শুনছেন কিনা জানি না। তর্ক করে ফেললেন একেবারে, আ যে উনাকে যে এই আপনাকে বুঝতে হবে আবুল কালাম আজাদ ভাই, তর্কের বিষয় না। এটা রাজনৈতিক মামলা। আপনি তারেক জিয়ার নাম বলেন, আপনি খালেদা জিয়ার নাম বলেন, যারটাই বলেন, এটাকে বলে রাজনৈতিক মামলা। ভাই, রাজনৈতিক মামলা আর হত্যা মামলা, চোরা কারবারি মামলা এক জিনিস নয়। আবুল কালাম আজাদ ভাই, আপনি দুটোকে এক করছেন। আরেকজনকে বুঝার জন্য বলছেন। নিঃসন্দেহে আপনি একজন বিজ্ঞ মানুষ, আপনি একজন সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ। রাজনৈতিক মামলা আর হত্যা মামলা এক জিনিস নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছিল, তিনি জেল খেটেছিলেন। এটা রাজনৈতিক মামলা। এটা রাজনৈতিক মামলা। যেভাবে আপনারা বিরোধী দলকে রাজনৈতিক মামলা দেন, এটার সাথে হত্যা মামলা ইয়ে করে ফেললে আর এটা সমীচীন না। এটা নিঃসন্দেহে আমি মনে করব এটা সততার অভাব, স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব, দেশপ্রেমের অভাব আমি মনে করব। দেখেন, এই তাহলে দেখেন, এইবার একটু অন্যদিকে যাচ্ছি। আমার এই সেই বোনটি, আনোয়ারুল আজিমের সেই মেয়েটি বোনটি দুঃখ করে বলছিলেন, "আমার বাবা এক টুকরো মাংস চায়। এক টুকরো মাংস চাই।" নিঃসন্দেহে খুব গভীরের কথা, কষ্টের কথা একটা সন্তানের জন্য বাবার এই মর্মান্তিক মৃত্যু। কিন্তু সেই বোনটির প্রতি আমার আহ্বান, বোন, তুমি এই মানুষটি যখন চোরা কারবারি করত, স্বর্ণ চোরাচালানি করত, মানুষ হত্যা করত, তুমি মেয়ে হিসাবে কি কোনোদিন বারণ করেছো? কোনোদিন কি জানতে চেয়েছিলা? বাবা, তুমি এত কোটি টাকার মালিক কিভাবে হয়েছিলা? কোনোদিন কি জানতে চেয়েছিলা বোন?
জানতে চাওনি। মানসিক বিকৃত এক প্রজন্ম তৈরি করছি আমরা। মানসিক বিকৃত। কোন সন্তান স্ত্রী কোটি, কোটি টাকা স্বামী ইনকাম করে আনছে। কোন স্ত্রী একবার জিজ্ঞাসা করে না, "এটা কি সৎ পথে এনেছো না অসৎ পথে?" কোন মেয়ে জিজ্ঞাসা করে না। আজকে তোমার হাতে, আজকে তোমার বাবার লাশের মাংসের টুকরো পাবা না তো। সেটা তুমি পাবা না। কেন জানো? কারণ এই ঝিনাইদহের মাটিতে আমাদের কথা না, শত, শত মানুষের লাশ উপহার দিয়েছিল তোমার বাবার শাসনামলে। একবারও তো বারণ করোনি। একবারও তো জানতে চাওনি এই অপরাধের কথা। আজকে তোমার কাছে খুব কষ্টকর মনে হয়। নিঃসন্দেহে আমাদের কাছেও স্বজন হারানোর ব্যথা নিঃসন্দেহে কষ্টকর। তাহলে আজকে কোন পথে ইনকাম করেছে কোনদিন কিন্তু জিজ্ঞাসা করোনি। আজকে প্রত্যেকটা প্রায় ফ্যামিলিতে আজকে এই অবস্থায়, আজকে এই অবস্থায় একটা বিকৃত সমাজ, একটা অমানসিক অসুস্থ প্রতিযোগিতার সমাজ তৈরি করছি আমরা। কি হবে এটা দিয়ে বলেন? আজকে আনোয়ার আজিমের এই ইনকামকৃত টাকা কি আছে? কিছু ভারতে বাজেয়াপ্ত হয়ে যাবে, কিছু অন্য দেশে বাজেয়াপ্ত হয়ে যাবে। অথচ এই যে মানুষ হত্যা, এই যে মানুষের কষ্ট দেওয়া, আপনি কি মনে করেন আবুল কালাম আজাদ ভাই? আমার তো মনে হয় না। আজকে যদি আমার এলাকার আওয়ামী লীগের এমপি মারা যায়, কেউ মানে আনন্দ মিছিল করবে, কেউ ইন্না লিল্লাহ পড়বে না। আমার কাছে তো এটা মনে হয় না। আমার কাছে তো এটা মনে হয় না। এটা হওয়ার কথা। কারণ সে নিশ্চয়ই এরকম এত জঘন্য কাজ করে নাই। এত জঘন্য কাজ করে নাই। আপনাকে বুঝতে হবে কখন একজন মুসলমান মারা গেলে মানুষ আনন্দে আত্মহারা হয়। একমাত্র মেয়ে ছাড়া আমি তো দেখি না কারো কান্না করতে আনোয়ার আজিমের মৃত্যুতে। আমি দেখি নাই। কখনো আমার ভুল হতে পারে। আমার ২ চোখে আমি দেখিনি। কোন স্বজন কান্না করতে আমি সত্য দেখিনি। নয়, বিশ্বাস সত্য করেন নয়, আমার ভুল হতে পারে। সত্য নয়। ইয়া ভাই আমি কিন্তু দেখিনি আসলেই। তাহলে একটা মানুষ কতটা অত্যাচারী হলে মানুষ আনন্দ প্রকাশ করে। একজন মুসলিম মারা গেলে আজকে ১৬ বছরে কতজনের লাশ আবুল কালাম আজাদ ভাই ভারতে স্বজনরা খুঁজে পায়নি। তার স্বজনদের লাশ বহু বাঙালি বাংলাদেশের মানুষ বহু স্বজনের লাশ খুঁজে পায়নি। তাও তো আনোয়ারুল আজিমের লাশ পেয়েছে, হত্যা হয়েছে জানে। অনেকে জানে না আবুল কালাম আজাদ ভাই। সেই সংস্কৃতি বাংলার জমিনে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন, হয়েছে। কারা করেছে? নিঃসন্দেহে এটা ভালো কাজ না। নিঃসন্দেহে এটা ন্যাক্কারজনক কাজ। নিঃসন্দেহে আজকে এই এই কাজকে আমরা কখনোই সমর্থন করি না। কতটা অত্যাচারী ছিলেন তাহলে নিশ্চয়ই বুঝেন এটা একটা উদাহরণ। মনে রাখবেন। সেই তাসলিমা আপা বলেছে আমি আর সেই উদাহরণটি বলতে চাই না। সেই এলাকার এইরকম বহুত ঘটনা আছে। বলেছে পর্যন্ত আকুতি মিনতি করে আমরা যারা আছি এলাকার সব চিরদিন আওয়ামী লীগ করব। তারপরেও আমার সন্তানটাকে ছেড়ে দিন। আমার সন্তানটাকে ফিরিয়ে দিন কোলে। সে আবেগ আপনার কাছে বিন্দুমাত্র স্পর্শ করেনি মিস্টার আনোয়ারুল আজিম। আজকে তিনি মরহুম। এটাই এটাই বাস্তবতা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এখান থেকে আমাদের উদাহরণ আমাদের নিতে হবে। তাহলেই আগামী প্রজন্মের জন্য এগুলো একটা উদাহরণ হবে। দেখেন গত ৫২ বছর পর্যন্ত যেই আপনার স্বৈরাচারী শাসন বহুত পৃথিবীতে আছে। বহুত পৃথিবীর সর্বোচ্চ ৫২ বছর আছে স্বৈরাচারী শাসন। আজকে সেই ফেরাউনের শাসনও ছিল মনির ভাই। ফেরাউন কি করতো হুম। জানেন? ফেরাউন কি করতো? তার পছন্দের লোকগুলোকে, তার কাছের লোকগুলোকে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে, স্তরে কি করতো? আ চাকরি দিত, বসাতো। আজকে বাংলাদেশে একই অবস্থা চলছে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের একজন দক্ষ প্রশাসক ছিলেন। আমরা কিন্তু সেই উদাহরণ নেইনি। আমরা সেদিক যাইনি। আমরা ফেরাউনের কালচার প্রতিষ্ঠা করছি। আমরা ফেরাউনের শাসনভার প্রতিষ্ঠা করছি। ফেরাউনেরও কিন্তু ধ্বংস হয়েছিল। তাই অতএব সকল কিছুর উপরে হচ্ছে আমাদের বিকৃত মানসিকতা পরিহার করতে হবে।